একটা বাইক অনেক দিন ধরে আমার কাছে আছে, কিন্তু বাইকটা আমার চালানো হয় সবচেয়ে কম। বাইকটা আমার সবচেয়ে পছন্দের হলেও রাইড করি সবচেয়ে কম, কারণ ওই যে বলে না যে পছন্দের জিনিস মানুষ কম চালায়, অনেকে বেশি চালায়, অনেকে কম চালায়। FZ25 বাইকটা। আর আজকে আমরা FZ25 এর কিছু ব্যাপার শেয়ার করব, কারণ এই বাইকটা আমার আছে, আমি কম চালাই এটা যেমন সত্যি, কিন্তু এই বাইকটা আমার চালানো হয় এটাও সত্যি। ভাই ব্রাদারের অনেকেরই আছে। আর আজকে যে FZ25টা চালাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটা আমার পছন্দ, কিন্তু কেন কিনি নাই, যাই হোক, এটা বাইক রাইডের সময় আপনাদেরকে বলবো। চলেন সরাসরি রাইডে যাই, আর এই ছোট্ট রাইডের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি এই বাইকটা সম্পর্কে। সব সময় না আসলে পছন্দের জিনিস কিনতে হয় না। এই বাইকটা আমার মানে কালারটা আমার পছন্দের, এবং এই বাইকটা আমার আছে, কিন্তু এই কালারটা আমার কাছে নাই। আর এটা চাবি রিংয়ের মধ্যে কি যেন একটা লাগানো, এটা কি আসলে, কি আজব একটা জিনিস চাবি রিংয়ে লাগায় লাগছে। ব্যাপারটা আমার দেখতে ভালো লাগছে। কিছু কিছু ছোট ছোট জিনিস মানুষ দেখেন শখের বাইকে কত কিছু লাগায়, এই জিনিসটা কি বুঝে কি লাগাইছে, এটা যার বাইক শুধু সেই জানে কেন লাগাইছে বা কি। আচ্ছা, এই বাইকটা চালানোর সুযোগ হয়েছে আজকে আমার, যদিও আমার সেম বাইক সাদা আছে, বাট চালানো বা রাইডের বড় কোনো সুযোগ এখনও হয় নাই। জাস্ট শখানেক কিলো হয়তো চালানো হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাইকটা হলো 7,000 কিলো চলা, আর আমারটা এখনও 700 কিলো হয় নাই। চলেন আজকে যেহেতু FZ চালাইতেছি, FZ নিয়ে হালকা পাতলা একটু কথা বলি। FZ নিয়ে বলার তেমন কিছু আসলে নাই। এখন এই যে এই মডার্ন যে বাইকগুলা, মডার্ন শেপের যে বাইকগুলা যখন থেকে আসলো, ওর মধ্যে ধরেন ফার্স্ট FZ আসছিল V1, অ্যান্ড FI প্রথম বাইক তো FZ সিরিজে আনছিল, যেটা V2, FZ V2, অ্যান্ড দেন V3, FZ V3, তারপরে FZ V4, অ্যান্ড V4 এর পরে আবার হাইব্রিডও আসছে, তারপরে আবার এইটাও আছে 250 FZ, অ্যান্ড এরপরে FZ আর নতুন কিছু আসছে কিনা আমি জানি না। তবে এটার সাথে একটা ফেজার ছিল, অ্যান্ড ফেজারটা এখন মানে বাংলাদেশে এখনও পর্যন্ত ঢুকে নাই, অ্যান্ড ফেজারের একটা স্পেশাল ফ্যান বেজও আছে। তো ওই সার্বিক দিক যদি সব দিক থেকে চিন্তা করেন, যেহেতু এটা আমাদের দেশে আসছে, এটা নিয়ে আমরা কথা বলি। এই বাইকটা নিয়ে কন্ট্রোভার্সি বেশ ছিল। কারণ কি, বাংলাদেশে যে বাইকগুলো আসে যদি ইন্ডিয়ার সাথে তুলনা করেন, দেখা যায় যে প্রাইস ওটার গ্যাপটা অনেক বেশি থাকে। মানে ইন্ডিয়ায় যদি একটা বাইকের দাম থাকে 1.5 লাখ, ওটা হয়তো বাংলাদেশে 4 লাখ টাকার উপরে বা আরও উপরে টাকা দিয়ে কিনতে হয়। ধরেন ইন্ডিয়া একটা 2 লাখ টাকার বাইক, বাংলাদেশে মোটামুটি 5 লাখ টাকার উপরে টাকা দিয়েই আপনাকে কিনতে হবে। ব্যাপারটা এরকম। এখন এইখানে খেলাটা কোন জায়গায়, খেলাটা হচ্ছে ডলারের রেট অ্যান্ড সব কিছু। তো ওইগুলোর সাথে যদি যাচাই বাছাই করেন, তাহলে প্রাইস একটু এদিক সেদিক হয়। যেমন R15 বাংলাদেশে আসলেও আমরা এটা নিয়ে অনেক কম্পেয়ার করি। এই বাইকটা আসার পরে এই ধরনের অনেক কিছুই অনেকে বলছে। অ্যান্ড আসলে মানুষ, আমরা বাইকগুলোকে না বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করি। অনেকে দাম দিয়ে ভালো খারাপ বোঝার চেষ্টা করি, অনেকে পারফরমেন্স দিয়ে, অনেকে আধুনিকতা দিয়ে। এই বাইকটা আসছে পরে এটারে বিভিন্নভাবে কিছু লোক যারা ইয়ামাহা লাভার, তারা যেমন এই বাইকটাকে উঠানোর বা ভালো প্রমাণ করার চেষ্টা করছে, ঠিক ওরকম যারা ইয়ামাহা বেশি একটা পছন্দ করে না বা অন্য ব্র্যান্ডের লাভার, তারা আবার এই বাইকটাকে হচ্ছে বিভিন্নভাবে ছোট করে দেখানোর চেষ্টা করছে। এখন যদি মিডলে থেকে কোনো কথা আমার বলতে হয়, কারণ আমি অনলি ইয়ামাহা বাইক চালাই না, ইয়ামাহার ভিডিও দিলে অনেক রকম অনেক কথা শুনতে হয় আমাকেও। এখন ভাই সুজুকির ভিডিও দিলেও কথা শুনতে হয়, অন্যান্য বাইকের ভিডিও দিলেও কথা শুনতে হয়। ব্যাপারটা হয়ে গেছে কি, আগে একটা সময় যখন একটা বাইকারের কিছু হইতো আর 10টা বাইকার ওখানে এসে থেমে যেত যে কি হয়েছে, ভাইয়ের খোঁজ খবরটা নেই বা একটু পারলে হেল্প করি। বাট এখন ব্যাপারটা হয়ে গেছে কি, আসলে বাইকার এত বাড়ছে, ফুটবল খেলার মতো হয়ে গেছে যে কে কাকে গোল দিবে ওই অবস্থা চলে আসছে। যাই হোক, এখন ইয়ামাহা লাভার যারা তারা এটাকে ভালো বলতেছে, ইয়ামাহা হেটার যারা তারা এটাকে খারাপ বলতেছে। এখন এই বাইকটা নিয়ে যদি একটু দীর্ঘ আলোচনা করতে হয়, এটার সামনে থেকে যদি আমরা আসি, এটার হেডলাইটের যে লুকস, মানে যে হেডলাইটের পুরো সেট আপটার হেডের যে লুকটা, এটা আমার পছন্দ না। আমি একদম খোলামেলা আপনাকে বললাম, একটা বাইকের সব কিছু সবার পছন্দ হবে না। এবং যদি সামনে নিচে যাই, এটা চাকার সাইজ অ্যান্ড সব কিছু রিম যেগুলা দিচ্ছে, এটা আমার পছন্দের, কারণ ABS-ও আছে সামনে। অ্যান্ড তারপরে আদার্স যে লুক, ভ্লগিং লুক আমার এটার পছন্দ। অ্যান্ড মিটার, ভাই মিটার নিয়ে না আমার স্পেশাল কোনো ফ্যাসিনেশন বা ওরকম কোনো শখ নাই যে মিটার বড় হইতে হবে, কালার হইতে হবে বা কিছু একটা। আমার ইনফরমেশন থাকলেই হয় মিটারের মধ্যে। অ্যান্ড এই বাইকটার মিটারের মধ্যে একটা ইনফরমেশন ল্যাক আছে, কম আছে, যেটা হচ্ছে গিয়ার শিফটিং ইন্ডিকেটর দেখা যায় না। মানে গিয়ার শিফটিং ইন্ডিকেট করবে না আপনাকে মিটারে যে কত নাম্বার গিয়ারে আছে, বাট নিউট্রাল জ্বললে নিউট্রালের লাইট জ্বলবে নিউট্রাল হলে। এখন যদি কোনো বাইকে মিটারের ব্যাপারে আমরা কথা বলতে গিয়ে বলি যে এটাই গিয়ারও দেখা যায় কয় নাম্বার গিয়ার আছে, তাহলে
আমরাই কমেন্ট করি যে ভাই মিটার বাইক চালাইতে জানলে মিটারে ওই কত নাম্বার গিয়ার ওটি দেখতে হয় না, ওটি চালাইতে গেলেই বুঝি। 6 নাম্বার গিয়ারের বাইকে আসলে মিটারের মধ্যে যদি ইন্ডিকেটর না থাকে, না শো করে, তাহলে একটু সমস্যা। 6 নাম্বার গিয়ারের মানে 6 গিয়ারের বাইকে, আর 5 গিয়ার বা 4 গিয়ারের বাইকে আসলে এমনি পায়ে হিসাব থাকে। তারপরে অনেক সময় এটা থাকলে ভালো হয়, তো এই জিনিসটা নাই, এটা আমি এটার ব্যাড সাইডই বলবো। আর এমনিতে অন্যান্য ইনফরমেশন নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে এই বাইকটার মধ্যে অন্যান্য সব ইনফরমেশন এই ছোটো মিটারটার মধ্যে আছে। অনেকে এটাকে ক্যালকুলেটর বলে, এই বলে সেই বলে। আসলে ভাই এটা একটা কমিউটার বাইক, এটা কোনো নেকেড স্পোর্টস বাইক বা ওরকম কিছু না যে এটার মধ্যে মিটার বা ওইগুলা ওরকম স্পোর্টি ফিল দিবে। এখন ল্যাম্বরগিনি গাড়ির ব্যাকলাইট, ফ্রন্ট লাইট অ্যান্ড মিটার ওটা যেমন হবে, একটা নর্মাল টয়োটা গাড়ির ওরকম হবে না যেটা কমিউটার, তাই না? তো কমিউটার গাড়ি একরকম, স্পোর্টসের একরকম, এটাতে স্পোর্টসের সাথে তুলনা দিলে হবে না। এটা একটা বেসিক কমিউটার বাইক 250 সিসির, যেটা নিয়ে আপনি বাংলাদেশের সব রাস্তায় চলতে পারবেন, ইভেন সিটি রাইডও করতে পারবেন। সিসি একটু বেশি, তেল একটু বেশি খাবে, এটা কিন্তু নর্মাল একটা ব্যাপার। তারপরেও জীবন ভাই এই বাইকটা চালাচ্ছে, উনি আমাকে বলছে যে উনি মোটামুটি যেই ফুয়েল সাপোর্ট পাচ্ছে, মানে 38 পর্যন্ত উনি মাইলেজ পাচ্ছে উনি যখন লংয়ে যাইতেছে, অ্যান্ড এমনিতেও 30-এর আশপাশেই উনি পাইছে। আর আমি নিজেও তো চালাই টুকটাক, তবে আমার মনে হয়েছে যে ওরকম আহামরি যে বেশি তেল খায় তা না। ওর চেয়ে আমার বাজাজের যে F250 ওইটা মনে হয় তেল বেশি খেয়েও 35-36 আমাকে হাইওয়েতে দিছে, 37-38 পর্যন্তও দিছে কিন্তু। তো ওইটা রেগুলারলি আমার তেল বেশি খায়, বাট এইটার ফুয়েল আমার মনে হয় অত বেশিও খায় না। ইয়ামাহার এই জিনিসটা ভালো। অ্যান্ড যদি বলেন যে খারাপ তেল ভালো তেল, আমি R15 চালাইতে গিয়েও দেখছি ইয়ামাহার যেই FI টেকনোলজিটা, ওইটা বাংলাদেশের তেল যেরকমই হোক না কেন, খারাপ ভালো, ওইটা নিয়ে ভালোই সাপোর্ট দিয়ে চলতে পারে। যাই হোক, মিটার নিয়ে অনেক কথা বললাম। হ্যান্ডেল নিয়ে আমার কোনো অবজেকশন নাই, ট্যাঙ্ক নিয়ে আমার কোনো অবজেকশন নাই। হেডলাইটের লুকস বাদে আদার্স বাইকের লুকস A1 আমার কাছে খুব ভালো লাগছে। সিটিং পজিশন অ্যান্ড সিট, ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুইটা সিটই আমার অনেক বেশি পছন্দের এই বাইকটার। মানে কোনো রকম কোনো ঝামেলা নেই। আমি এই ব্যাগটায় পেছনে চড়ে ঘুরছি, আমি এই ব্যাগটায় সামনে চড়ে ঘুরছি, কোনো কিছুতে কোনো অবজেকশন দেওয়ার মতো অবস্থায় নাই। দেখলে মনে হয় সিট শক্ত, বাট আসলে অতটাও শক্ত না যে আপনি বসে আরাম পাবেন না। নরম সিট, লং রাইডে একটা ঝামেলা আছে, এটা আমি আগেও বলছিলাম যে আপনার স্কিনের ব্লাড সার্কুলেশন বন্ধ করে দেন ঝিমঝিমে একটা ভাব তৈরি করে ফেলে। এই কারণে এই ধরনের শক্ত সিটে আপনি কর্নারিং কনফিডেন্ট অ্যান্ড ঝাঁকিতে অ্যাবজর্ভেশন সব কিছু ভালো পাবেন। গ্র্যাব রেল আছে বা এগুলা সব কিছু ঠিক আছে। আর যদি পেছনের চাকায় যাই, MT-15 মতো একটা চাকা দেওয়া হয়েছে, উইথ ABS ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে, নো অবজেকশন। তো এই হলো এই বাইকের অবস্থা। সার্বিক দিক থেকে আমরা এগুলা হলো একদম বেসিক কথাবার্তা। এবার যদি আরেকটু ডিটেলে যাই, শর্টল রেসপন্স নট ব্যাড। অ্যাজ এ 250 সিসি বাইক এটার শর্টল রেসপন্স অনেক ভালো। টপ এন্ডে গিয়ে অ্যাজ এ কমিউটার বাইক সাপোর্ট ঠিক আছে, যতটুকু দিচ্ছে পারফরমেন্স ইজ ওকে। ক্লাচটা একটু শক্ত ভাই, এটা স্বীকার করতে হবে। অ্যাজ এ নন স্লিপার ক্লাচ, তো এটার ক্লাচ যেমন হওয়ার কথা অমনি, ওরকম 250 সিসি অনুযায়ী নন স্লিপারে যতটুকু শক্ত হওয়া উচিত আমার মনে হয় অতটাও শক্ত না, চলে। ক্লাচ আপনি সিটি অ্যান্ড হাইওয়েতে এই ক্লাচে আপনাকে খুব বেশি ঝামেলায় ফেলবে না। হেডলাইটের আলো মোটামুটি MT-15-এর চেয়ে ভালো পাইছি। এখন দুইটার বাল্ব এক কিনা নাকি আসলে এগুলার অ্যাডজাস্টমেন্ট আলাদা, নট ব্যাড। ইন্ডিকেটরগুলো আমার পছন্দ হয় নাই। এখন এসে আসলে আমরা V4-এর ইন্ডিকেটর, FZ V4-এর ইন্ডিকেটর দেখার পর আমরা মনে করি যে আসলে এগুলাতেও ওটা দেওয়া উচিত ছিল। এখন আমার MT V2-তেও আমি এই ইন্ডিকেটর পাইছি, কই যামু কি খামু বলেন। তো আসলে এগুলো অবজেকশন দিলে অনেক কিছুই অবজেকশন না দিলে অনেক কিছুই অবজেকশন না। বাট যদি কমফোর্টের কথা বলেন, ব্রেকিংয়ের কথা বলেন, একটা ব্যাপার কি জানেন, ইয়ামাহার FZ সিরিজটা এটাকে ট্রোল করুক মানুষ আর ট্রোল নাই করুক, একদম রিয়েল যদি কাউকে জিজ্ঞেস করেন ঠান্ডা মাথায় যে ভাই ব্রেকিং অ্যান্ড কন্ট্রোলিং কেমন, FZ সিরিজ ব্রেকিং অ্যান্ড ব্রেকিং কনফিডেন্ট অ্যান্ড কন্ট্রোলিংয়ের জন্য ভাই সুপার। এর চেয়ে ভালো বাইক বাংলাদেশে মনে হয় না অন্য কোনো ব্র্যান্ড আপনাকে দিতে পারবে। তো এই দুইটার জন্য এই বাইকটা একদম A1 ইজ A1। এখানে আর কোনো নো কম্প্রোমাইজ। এই জিনিসগুলা সব কিছু মানে সার্বিক দিক বিবেচনা করলে এই জিনিসগুলাই আমার চোখে এই বাইকটা নিয়ে পড়ে। আমরা এখানে একটু থামি, ভাইদের বাইকের শ্যুট চলতেছে, এই জন্য আমি এই বাইকটা এখানে এনে দিলাম। তো যেহেতু শ্যুট চলতেই আছে সেহেতু আমরা এখানে থেমে কিছুক্ষণ কথা বলতে পারবো। আচ্ছা, একটা জিনিস আমার একটু অদ্ভুত লাগলো, এই বাইকটার মধ্যে ডাবল স্ট্যান্ড ফ্রম হোয়ার? আমারটাতে তো ডাবল স্ট্যান্ড নাই ভাই। এটার মধ্যে ডবল স্ট্যান্ড আছে, আমারটায় তো নাই। তো এটার মধ্যে আপনি একটা ডবল স্ট্যান্ডওয়ালা বাইক বেচা হালাইবেন, এটা উচিত?
আচ্ছা, এটা ডবল স্ট্যান্ড লাগানো যায়, এটা আমার জানা ছিল না। খুব সুন্দর সেটিং হয়েছে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম এই হচ্ছে বাইক, বাকি আরও 2টা 250 আছে। এই হচ্ছে লুকস অ্যান্ড এটা ওয়াইল কুল অ্যান্ড ওয়াইল কুল পারফরমেন্স মোটামুটি যতটুকু দেখছি আমি এখনও পর্যন্ত কোনো সমস্যা পাই নাই। আমি ভালো বলবো না, সমস্যা এখনও পর্যন্ত পাই নাই। অ্যাজ এ ওয়াইল কুল আমার মনে হয় ওকে, ঠিকঠাক আছে। অ্যান্ড পেছনে সামনে বসতে এরকম কাদা ছেটার যদি ব্যাপার বলেন, হ্যাঁ এটার পেছনের এই সাইডটাতে কাদা ছিটে, এটা প্রত্যেকটা বাইকের মতো। যদি খুব বৃষ্টিতে চালান ওই ধুলাওয়ালা যে পানিটা ওইটা এই দিক দিয়ে আপনার ব্যাগ ট্যাগ রাখলে হয়তো ছিটবে, এটা সব বাইকেই ছিটে। যদিও বড় একটা কাউল দেওয়া হয়েছে, কাউল তো না, এটারে কী বলে, এটা টায়ার হ্যাগার দেওয়া হয়েছে, বাট তারপরেও এটা ছিটবে। এটা আমি F250 নিয়ে কিছুদিন আগে ট্যুর করলাম, ওইটাতেও দেখছি ছিটে অ্যান্ড এটাতেও দেখছি ছিটে। আর এই হলো বাইক, মানে এটা নিয়ে আসলে কথা বললে অনেক কিছুই বলা যাবে, না বললে কিছুই না। এখন যদি আপনার পছন্দ হয় এটা, তাহলে আপনি এটা নির্দ্বিধায় কিনতে পারেন, কারণ বাংলাদেশের অন্যান্য বাইকের মধ্যে যা থাকা উচিত এটার মধ্যেও তাই আছে। অ্যান্ড 250 সিসি অনুযায়ী যতটুকু পারফরমেন্স দেওয়া উচিত এটার মধ্যে অতটুকু পারফরমেন্স আছে। এখন অ্যাজ এ কমিউটার বাইক আপনাকে কনসিডার করতে হবে এই বাইকটার ব্যাপারে, তাহলে ঠিক আছে। আর যদি এটার স্পোর্টসের সাথে তুলনা দেন, স্পিড কম পাবেন। আর যদি এটারে ডার্টের সাথে তুলনা দেন, তাহলে এটার সাসপেনশন খারাপ পাবেন। আর যদি এটারে টুরার বাইকের সাথে তুলনা দেন, তাহলে সিটিং পজিশন খারাপ পাবেন। মানে এই হলো ব্যাপার। অ্যাজ এ কমিউটার দিস ইজ ওকে। শ্যুটে যাওয়ার পর আসলে কি হয় জানেন, মেইন শ্যুটের দিকেই ফোকাসটা থাকে। অ্যান্ড ভাইদের শ্যুটে ওই ফোকাসটা আমার দিতে হয়েছে। টুকটাক ভিডিও করে দিলাম। আমারও অন্য একটা শ্যুট ছিল, কমার্শিয়াল শ্যুট, ওইটা শেষ করলাম। অ্যান্ড এই শ্যুটগুলো শেষ করে দেন বাসায় এসে দেখি যে আজকের ভিডিওর আর লাস্টের যে শ্যুটটা ওইটা করা হয় না। এই জন্য আজকে এই ঘরে এসে আবার শেষ করতেছি। অ্যান্ড খুব অল্প পরিসরে পেছনে একটা লাইট জ্বালাইছি, সামনে একটা ওই যে ছোট্ট হারিকেনের মতো দেখাইছিলাম না, এটা আরেকদিন দেখাবো না, আজকে সেট করে রাখছি, আজকে আর দেখাবো না। এই 2টা লাইট দিয়ে ঘরের ভিতরেই শ্যুট করতেছি। অ্যান্ড ঘরের ডেকোরেশন কিছুটা চেঞ্জ হয়েছে, এটা তো বোঝাই যাইতেছে। যাই হোক, এগুলো নিয়ে সামনে ভিডিও আসবে। আর আজকের এই ভিডিওটা তাহলে এখানে শেষ করি। যদি এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। আর যদি আজকের ভিডিওতে কোনো কিছু ইন্টারেস্টিং মনে হয়, সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যেতে পারেন। তাহলে দেখা হচ্ছে সামনে আবার কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো সুস্থ ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boy.